দর্শক আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিক্রিয়ার একটি বিশেষ এপিসোডে। আমি টিটু রহমান, নাগরিক টিভি মন্ট্রিয়াল স্টুডিও থেকে। আমার সাথে আজকে আছেন আপনাদের সকলের পরিচিত মশিউর রহমান মামুন, লন্ডন থেকে। মামুন ভাই আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম টিটু ভাই, আমি ভালো আছি। ঈদ মোবারক এবং আশা ঈদ করি আপনিও মোবারক। ভালো আছেন। দর্শক আজকের বিষয় নির্ধারণ করেছি অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই কি দেশীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের উগ্রবাদী কার্ড। দর্শক একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বহুল প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং এই রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টের উপর ভিত্তি করে অ্যাজ বাংলাদেশ রেনোভেট itself ইসলামিক হার্ডলাইন সি অন ওপিনিয়ন। এটি একটি মন্তব্য, যদিও তারপরও আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করাটা আমাদের প্রয়োজন। এবং আমি আপনার কাছে জানতে চাই যে এই ওপিনিয়নটা যখন এসছে, যখন এই একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে, সো দেয়ার ইজ সামথিং গোয়িং অন মামুন ভাই। সো এটি যখন এসছে, আমরা একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি হচ্ছে মূলত নেওয়া হয়েছে আপনার যুগান্তরে। দেখলাম ওরা বলছে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি উদ্বেগজনক ও বিভ্রান্তিকর, অর্থাৎ প্রেস নোট দিয়েছে গভর্নমেন্ট, অর্থাৎ ইউনূস সাহেবের প্রেস উইং। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আসলে কি ঘটছে মামুন ভাই, প্লিজ। জি, ধন্যবাদ টিটু ভাই। আমিও আজকে পত্রিকায় দেখলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয়ের বক্তব্য দেখলাম। আমার মনে হয় উনি যথার্থই বলেছেন, কারণ আসলে বাংলাদেশে জঙ্গিবাদ কখনো ছিল না এবং এটা যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি নাটক ছিল। আপনি জানেন যে গত 15-16 বছর শেখ হাসিনার সরকারের সময় এটি একটি জনপ্রিয় পন্থা ছিল মানুষকে গুম করার জন্য, খুন করার জন্য, জেলে রাখার জন্য। ওই ধারাবাহিকতায় এখন কোনো একটি গোষ্ঠী যাদের কাছে প্রচুর অর্থ আছে, যারা সরকার থেকে বিতাড়িত হয়েছে জুলাই আগস্ট চূড়ান্ত আন্দোলন আমি বলবো, কারণ আন্দোলনটা তো আসলে শুরু হয়েছিল সামগ্রিক অর্থে 2014 নির্বাচনের আগে থেকেই, যখন শেখ হাসিনা একতরফা নির্বাচনে আয়োজন করেছিল। সেই চলমান আন্দোলনের শেষ পর্যায়টা ছিল আপনার জুলাই আগস্টে, এবং ওই 5ই আগস্টের যে সরকার পতন হয়েছে, আপনি জানেন তাদের উঁচু স্তরের অধিকাংশ নেতারাই পালিয়ে নিরাপদ আশ্রয়ে আছেন, তাদের দলের শীর্ষ নেত্রী সহ, এবং তাদের কাছে আছে অজস্র পয়সা, এবং তারা এমন একটি দেশে আছে যে দেশটি আজও আমাদের বর্তমান সরকারকে সহযোগিতা তো করছেই না, বরং তারা শত্রুর মতো আচরণ করছে, এবং তারা বিভিন্ন লবিস্ট নিয়োগ করছে। এবং আপনি জানেন বিগত প্রধানমন্ত্রী বা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সন্তান একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তো তারা এই বিভিন্ন লবিস্ট নিয়োগ করছেন, করে এই নিউজটা হয়তো তারা করিয়েছেন। কিন্তু সুখের বিষয় এইটা যে এখানে কিন্তু এরা জঙ্গিবাদের কথাটা বলেনি। তারা ইসলামিক জঙ্গিবাদের কথাটা বলেনি, জঙ্গিবাদের কথাটা বলবে না, এটার গ্যারান্টি কি? না না, সেটাই আসছি। তো এরা প্রাথমিক স্টেজেই এরা এদের যথেষ্ট লবিং সত্ত্বেও জঙ্গিবাদের কথাটা বলাতে পারেনি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত আছেন বলে। তবে এই চক্রের কর্মকাণ্ড তো আর বন্ধ নেই,
আপনি জানেন সামরিক বেসামরিক উভয় প্রশাসনে অধিকাংশ জায়গায় এখনো সাবেক সরকারের লোকজন তারাই উচ্চ পদে আসীন আছে। তো তাদের কারো কর্মকাণ্ডই তো থেমে নেই, কারণ তারা যদি প্রশাসনের এই আমলারা, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেটরা যদি সরকারের প্রতি আনুগত্য আনত এবং নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করত, তাহলে এই সমস্ত নেতারা পালিয়ে যেতে পারতো না। তো তারাই বাংলাদেশের ভিতরের একটি গোষ্ঠীর সাথে মিলে দেশকে দেশকে অশান্ত করার জন্য এই যেই মুহূর্তে প্যালেস্টাইনে ইসরায়েলের উপরে যুদ্ধ চলছে, ঠিক সেই সময় বাংলাদেশে হিজবুত তাহরিতের কিছু বিপদগামী লোককে সাথে নিয়ে এবং 5ই আগস্টের পর আজকে 8-9 মাস ওরা যে হিজবুত তাহরি, এটা প্রমাণিত না। সেটাই সেটাই বলতে চাচ্ছিলাম আমি, এই জন্য বলছি তথাকথিত হিজবুত তাহরির নাম দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সামনের নির্বাচনকে ভণ্ডুল করার প্রক্রিয়া একটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ সামনের নির্বাচনে কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের কোনো সম্ভাবনা নাই। এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, শেখ হাসিনা যেমন প্রায় বলতো বিএনপি ক্ষমতায় আসলে তার নেতা হবে কে, প্রধানমন্ত্রী হবে কে, ইঙ্গিত করতো ম্যাডামকে এবং তারেক রহমান সাহেব লন্ডনে আছে এইটাকে। আমি যদি প্রশ্ন করি, আওয়ামী লীগ যদি নির্বাচন করে এবং সে যদি যদি করে এবং যদি তারা ইলেকশনে জেতে, তাদের নেতা কে হবে? তাদের তো এমপি ইলেকশন করার মতনই কোনো লোক আমরা এখন পর্যন্ত দেখিনি। আপনি গত 8 মাসে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোন নেতার একটি মন্তব্য পেয়েছেন? তারা দুই একটা আমি 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 ওই দিকে যাচ্ছি না, আমি ওই দিকে যেতে চাই না। আমি এই নিউজের ব্যাপারে আসছি, জঙ্গি যে বিষয়টা রিপোর্টের উপর থাকতে চাই, আমি এই নিউজটার ব্যাপারে আসছি। তো আমি রিপোর্টের মধ্যে থাকতে চাই। যেমন ধরেন আমি এখানে বলতে চাই, আমি এখানে পড়তে চাই আসলে এখানে যেভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বাংলাদেশের ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর। মঙ্গলবার সিএ প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বার প্রান্তে, কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরছে। এখন তারপরে বলছেন, বিজ্ঞপ্তিতে বলা হয় বিভ্রান্তিকর এ চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকরণ করে না, বরং 18 কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকি তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দীর্ঘ 6 মাস 7 মাসে কি দেখেছি? আমরা এই দীর্ঘ 6-7 মাসে আমরা বিভিন্ন নাটকের দৃশ্যপট দেখেছি। কিরকম? আমরা দেখেছি কি বলে আপনার নারী ফুটবল টিমকে খেলতে দেওয়া হয়নি। আমরা দেখেছি উন্না কাণ্ড, উন্নাকে নিয়ে সাংঘাতিক অবস্থা, এবং আমরা দেখেছি এই উন্না কাণ্ডে যে যে জড়িত তাকে তার হাতে কোরআন শরীফ দিয়ে পাগড়ি পরিয়ে জনসম্মুখে মানে কেস জবরদস্তি করে কেস তুলে নিয়ে তাকে বীরের বেশে নিয়ে যাইতে দেখেছি। আমরা এই 7 মাসে এই কি বলে আপনি যেটা বললেন হিজবুত তাহরির প্লে কার্ড দিয়ে এবং ওই যে কলেমা উপর কালো পতাকার উপরে, এটা আমরা দেখেছি। আমরা সিগারেট কাণ্ড দেখেছি, নারীদের উপর অবমাননা দেখলাম। আমরা এই 7 মাসে আরো অনেক ঘটনা দেখেছি, যেই ঘটনাগুলো তারপরে ওই যে আপনার কি বলে পত্রিকা অফিসের সামনে আমরা গরু জবাই দেখেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা গোষ্ঠী, ওই যে কি বলে ওটাকে
যারা মানে এক্সট্রিমিস্ট। এখন প্রশ্ন হচ্ছে এই সবগুলোর পিছনে এগুলো প্রত্যেকটি নাটক। এই নাটকগুলো মানে উৎপাদন করা হয়েছে আজকে যে রিপোর্টটি প্রকাশ করে হয়েছে, এই রিপোর্টটাকে মানে ইয়ে করার জন্য, যৌক্তিক করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় না, আমি আপনার কাছে জানতে চাই, এই এক্সট্রিম যে ঘটনাগুলো ঘটছে, এই যে আমি যে ঘটনাগুলো বললাম, এর পিছনে কেউ মদত দিচ্ছে, এবং এই মদদের পেছনে যেমন আমি আপনাকে বলতে পারি ছোটনের নাম এসছে এখানে, কি বলে ফরহাদ মাজারের নাম এসছে এখানে, বাংলাদেশে একজন প্রভাবশালী পত্রিকার সম্পাদকের নাম এসছে, এবং ইউটিউব অ্যাক্টিভিস্টদের নাম এসছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলোকে আপনি ইগনোর করবেন কিভাবে? এই সবকিছু যে নাটকের ভূমিকা, এই যে প্লট তৈরি হচ্ছে, এর মূল উদ্দেশ্য আপনি একটু আগে যেটা বললেন যে এই অস্থিতিশীল অবস্থা তৈরি করতে করা। এবং আমি আপনাকে একটা ক্লু দিতে চাই, এই প্রত্যেকটি অঘটন নাটকের প্লটের পিছনে বাংলাদেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সরাসরি হস্তক্ষেপ আছে। আমি নাম বলছি না, প্রয়োজন হলে নাম বলবো, ঠিক আছে? এবং প্রত্যক্ষভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের ইন্ধন আছে, এবং আপনি যেটা বললেন আওয়ামী লীগের অর্থ আছে। আপনি এখন অঙ্কটা মিলান, আমি আপনার মন্তব্য জানতে চাই। টিটু ভাই, অঙ্কটা একদম 2-2 4। আপনি এখানে 2-2 22 হবে না। আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা একদম সত্য। আমি প্রথমে আসি আপনার যে ওড়না কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছিল। টিটু ভাই দেখেন, আমরা যুক্তরাজ্যে বসবাস করি, আপনি কানাডাতে বসবাস করেন। আমাদের এখানে তো ড্রেস যার যেমন খুশি তেমন ড্রেস পরে। তো এদেশে তো কারো ধর্ম পালন করতে সমস্যা হয় না। আমরা আমাদের মতো, আমাদের তো মোড়ে মোড়ে সব দোস্ত আপনার দোকানে আপনার সমস্ত ধরনের অ্যালকোহল থেকে শুরু করে অফ লাইসেন্সের দোকানগুলোতে সব পাওয়া যায়। তার অর্থ তো এই নয় যে সবাই অ্যালকোহল খাচ্ছে। তো এটা তো সব আমার ব্যক্তিগত, আমি কি ড্রেস পরবো এটা একদম আমার ব্যক্তিগত বিষয়। এটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। তো এখানে আপনার এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আপনি যদি কোনো পত্রিকার লেখা, বা আমি ধরে নিলাম এই যে নাগরিক টিভিতে আমরা এখন কথা বলছি, এই নাগরিক টিভির বক্তব্য কারো ভালো লাগে না, তারা নাগরিক টিভির দেখা বর্জন করবে। এই জন্য তো নাগরিক টিভির স্টেশনের সামনে যে আপনার আমার জিয়াফত করতে হবে কেন? আর জিয়াফত মায়ের থেকে মাসির দরদ বেশি হলে যেটা হয়, যেমন 32 নম্বর যখন ভাঙা হলো, হঠাৎ করে একজনে ঘোষণা দিল বিদেশ থেকে, প্যারিস থেকে, যে ওখানে মসজিদ বানানো হবে। তো উনি কে মসজিদ উনি তো মানে মুসলিমও না। তো উনি মুসলিম না, এবং উনি কোনো সরকারের অংশ নয়। তাহলে উনিকে মসজিদ বানানোর ঘোষণা দেওয়ার জন্য তারপরে আপনার বিভিন্ন জায়গায় আপনার যে একটি মেয়ে বা দুটি মেয়ে হয়তো সিগারেট খেয়েছে। আচ্ছা, এটা তার তো প্যারেন্টসরা আছে, তার অভিভাবক আছে দেখার জন্য। এবং সে যদি 18 বছরের বা তার উপরের বয়সের হয়, তাহলে তো আপনার সেখানে ওই সিগারেটের গায়ে লেখা আছে বিধিবদ্ধ সতর্কীকরণ যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো এটার জন্য তো আমার আপনার কথা বলার কোনো সুযোগ নাই। এছাড়া বাংলাদেশের আইন আছে, আপনি কোনো উন্মুক্ত স্থানে ধূমপান করতে পারবেন না। তো এটার জন্য রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে, আমি আপনি তো কথা বলতে পারি না। হ্যাঁ, আমি আপনি কে পারি, আমরা যদি দেখি উন্মুক্ত স্থানে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তারা যদি কেউ ধূমপান করে, তাহলে সে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ইনফর্ম করতে পারি যে এই উন্মুক্ত স্থানে ধূমপান করা হচ্ছে, যেটা রাষ্ট্রের আইনে নিষিদ্ধ, আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু জনগণ হিসেবে তো আমি আইন হাতে তুলে নিতে পারি না। তো
তো এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে আপনার আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করা এবং দেশকে মৌলবাদের খেতাব দেওয়া। তার কারণ এটি একমাত্র মরণাস্ত্র এই দেশকে ডিস্টাবিলাইজ করার জন্য। আর আপনি দেখেন আপনার যেভাবে আপনি বললেন যে একটি গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ ইন্ধন আছে, এটা আমি আপনার সাথে একদম সহমত। তবে এটা খুবই প্রিম্যাচিউর অবস্থা ওই গোয়েন্দা সংস্থার নাম বলা, কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে গোয়েন্দা সংস্থার নাম বলবো না এমন নয়, কিন্তু এখন বলেছি প্রিম্যাচিউর প্রশ্ন টাইম, হচ্ছে এখন বলছি না। হ্যাঁ, এখন আমি এটা তাদেরকে সুযোগ দিচ্ছি আমরা জি যে আপনারা এটা সাবধান হয়ে যান। আপনাদের সমস্ত কর্ম অপকর্ম আমরা জানি, আমাদের কাছে আমরা আমাদের আমরা আমরা গেলে- মানে আমাদের কাছে ইনফরমেশন আছে। এখন yes, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে ছিল যে এই যে প্রেস উইং যে স্টেটমেন্টটা দিল, এই স্টেটমেন্টটা দেওয়ার অর্থ হচ্ছে আমরা ওনারা এইটাকে পাত্তাই দিলেন না। এখন এই যে পাত্তা দিলেন না, এটা কি ঠিক হবে কিনা? যেমন ধরেন মামুন ভাই, আমি বলি ঈদের পরে বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে, ঈদের পরে একটা গ্যাঞ্জাম হবে, ঈদের পরে এটা হবে, ঈদের পরে সেটা হবে, এরকম একটা ধারণা কিন্তু ইনজেক্ট করা হয়েছে, আমাদের মধ্যে দেওয়া হয়েছে। দেখবেন অনেক মানুষ কিন্তু এই কথাগুলো বলছে। জি এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু পরিকল্পিতভাবে এই কথাগুলো আমাদের মধ্যে দেওয়া হয়েছে, ইনজেক্ট করা হচ্ছে। ইনজেক্ট করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে এই প্রেস উইংস এত মানে মানে এটাকে সিরিয়াসলি না নিয়ে এত হালকা স্টেটমেন্ট কেন দিল? আমার মনে হয় সরকারের কোথাও না কোথাও সমন্বয়ের অভাব আছে। সরকারের এটি মানে এটা তো খুব একটা গুরুতর বিষয়, কারণ নিউ ইয়র্ক টাইমসে যখন এই নিউজ হয়েছে, এরপরে আপনি দেখবেন উমামা যে ছাত্রনেত্রী যে যুক্তরাষ্ট্রে যে একটি পুরস্কার পেয়েছিল, সেই পুরস্কারটা প্রত্যাখ্যান করলো আপনার ইসরায়েলে প্যালেস্টাইনের উপরে হামলার প্রতিবাদে। হ্যাঁ, আমরা সবাই এই অমানবিক আক্রমণের প্রতিবাদ করি, কিন্তু এই জন্য এই যে একটি পুরস্কার প্রত্যাখ্যান করা এই মুহূর্তে এটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ আমি মনে করি। এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত। এবং আপনি জানেন এই ছাত্ররা আপনার এই মতের সাথে আমি যুক্ত করি। আমাকে এম রহমান মাসুমের সাথে কথা বলছিলাম, উনিও কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করলেন। এবং আমি আপনাকে বলতে পারি যে দেখবেন নিউ ইয়র্ক টাইমসে এটা নিয়ে প্রতিবেদন আসতে পারে। হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম টিটু ভাই, তো এই পুরস্কারটা যে মেয়েটা প্রত্যাখ্যান করেছে, এটা তার বুদ্ধিতে সে করেনি। না, এটা তাকে দিয়ে বিদেশ করানো হয়েছে। থেকে বিদেশ থেকে একজন পীর সাহেব এই বুদ্ধিটা দিয়েছেন। এক্স্যাক্টলি তাই। এই পীর সাহেব দেশকে অশান্ত করার প্রক্রিয়ায় রত। তো এবং এটা এই ছাত্রছাত্রীরা যারা এত আত্মত্যাগ করলো যে 36শে জুলাইতে, তো এরা কিন্তু এই পিসেবরা বলেছিল শেখ হাসিনা চায়না সফর করে আসার পর যে এটা ভিন্ন খাতে শেখ হাসিনার সফরের ব্যর্থতাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই এই ধরনের ছাত্রদেরকে পথে নামানো হয়েছে। এরাই কিন্তু বলেছিল, আপনি ওই সময়ের ভিডিওগুলো যদি দেখেন। তো এই পীর সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি দয়া করে আল্লাহ আস্তে নিজের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হওয়ার জন্য আমাদের দেশবাসীকে দয়া করে বিপদে ফেলবেন না, কারণ দেশটা আমাদের সকলের। এবং আপনি বাংলাদেশে কোনো মৌলবাদ জঙ্গিবাদের স্থান ছিল না আর হবেও না। কারণ আপনার এটা জাস্ট আমাদের বিরুদ্ধে ভারত লেগে আছে এইখানে আমাদেরকে জঙ্গি তকমা দেওয়ার জন্য, কিন্তু আমাদের দেশ কোনো অবস্থাতেই
এই জঙ্গিবাদ সমর্থন করেন আমাদের দেশের লোকজন। আচ্ছা, এখন আমি আপনাকে এখানে যুক্ত করি যে কথাটাই আপনি যে প্রসঙ্গটি আপনি আনলেন, যে উমামা যে প্রত্যাখ্যান করলো, আপনি বলছেন এই প্রত্যাখ্যানের পিছনে এই কারো হাত আছে, কথা সত্য। এখন প্রশ্ন হচ্ছে কেউ না কেউ তাকে এই জায়গায় আনতে বলেছে, এবং আমি আপনাকে বলছি যে দেখবেন একদিন এই উমামাকে নিয়েই, তার এই যে প্রত্যাখ্যান, এটা নিয়েই একটি প্রতিবেদন আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই মূর্খতা, এই নাটকের প্লট করার পিছনে যে অসৎ উদ্দেশ্য, এই অসৎ উদ্দেশ্যকে রুখবে কে? এই অসৎ উদ্দেশ্যকে রুখতে গেলে আপনাকে এই, মানে দেখেন, সত্য করে বলি কি, ইয়ে ভাই, আমাকে বিরক্ত লাগে মাঝে মাঝে খুব, আমি নিজেকে মানে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি আমাকে বলেন তো, এই হাসিনা এবং হাসিনার তাবেদারদের বিচারের খবর কি আপনি বলতে পারবেন? না, আমরা জানি না। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যে এই যে মানে শেখ হাসিনার লুটপাটের, আমাদেরকে কি শোনানো হচ্ছে কি, এই লুটপাটের টাকা আনা হইতেছে, দেশ এখন ভালো চলতেছে, দেশ কে বলে প্রফেসর ইউনূসকে 5 বছর চাই, প্রফেসর ইউনূসকে অনেকে মহামানব বানিয়ে দিচ্ছে, মানে মহারাজা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এটা মানে ইজ এ টু মাচ। কেন আমি বলছি, এই প্রফেসর ইউনূসকে ধ্বংস করার আরেকটা ফন্দি ফিকির শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি। এই প্রফেসর ইউনূসকে ধ্বংস মানে কেউ না কেউ এই কলকাঠি নাড়ছে। আমি বলছি প্রফেসর ইউনূস আমাদের মাথার তাজ। প্রফেসর ইউনূসের বিশাল মানুষ, মানে পাহাড়ের চেয়ে উঁচু উনার উচ্চতা। তার উচ্চতার কাছে আমাদের এই চা বিক্রেতা নরেন্দ্র মোদী থেকে শুরু করে কারো কোনো ঠিকানা নেই। আপনি কি মানেন এটা? হ্যাঁ, শুধু চা বিক্রেতা নয়, পৃথিবীর আপনি যদি অন্যান্য রাষ্ট্রগুলো দেখেন, প্রফেসর ইউনূসের মতন উচ্চতা সম্পন্ন নেতা এখন কোন রাষ্ট্র শাসন করছে না। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই প্রফেসর ইউনূসের, তা আপনি কি কল্পনা করেন, আপনি তো দেশের বাইরে থাকেন, প্রফেসর ইউনূসের যে নেটওয়ার্ক, ও মাই গড, হিউজ। তাহলে এই প্রফেসর ইউনূসকে মহামানব বানিয়ে, না আমরা তাকে 5 বছর চাই, 10 বছর চাই, এরকম করে এই ভদ্রলোকটাকে বিপদে ফেলতে চাচ্ছে একটি মহল। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা গতকালকে প্রস্তাব করেছি আমি, মামুন ভাই, সেটা হচ্ছে কি, আমরা যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের কাছে আমাদের অনুরোধ, দাবি, যে তারা আমাদের এই মহান ব্যক্তিটিকে, এই উচ্চতার ব্যক্তিটিকে, এই মানে যোগ্যতম ব্যক্তিটিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। ঠিক আছে? যৌক্তিক দাবি করছেন আপনি। কিন্তু আমরা অনির্বাচিত কোন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাই না। কেন হতেও পারে না। কেন চাই না? তার কারণ হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার কারণে চাই না। অফকোর্স। এবং এটা মাথায় ঢুকতে হবে। এবং আপনাকে বলি, আমি আজকে খুলেই বলি আপনাকে, একটি গোষ্ঠী যাদেরকে আমরা বলছি প্রতিক্রিয়াশীল, তারা প্রভাবিত, আমি জানি না, আমি এই কথাটা বলার পরে আমাকে অনেকে আক্রমণ করতে পারেন, তুরস্ক, আমি গেলাম, আমি কিন্তু আপনাকে পুরোটা বলছি না। এই তুরস্ক কর্তৃক একটি শক্তি, তারা বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় এই উগ্রতা ছড়ানোর চেষ্টা করছে, ভিতরে ভিতরে কলকাঠি নাড়ছে। হ্যাঁ, আপনি বুঝে নেন, আমি পরিষ্কার করছি না এখন পুরোটা, সময় হলে পরিষ্কার করব। আমি সাথে আপনার শুধু বলি, আপনি এই নুরুল ইসলাম ছোটনকে যদি সরকার ইমিডিয়েট গ্রেফতার করে, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। শুধু ছোটন না, ছোটনের সাথে আরো অনেকে আছেন, অনেক বড় বড় খেলোয়াড় আছেন।
র্যাকেটের একটা স্ট্রিং হলো ছোটন। এক্স্যাক্টলি, রিং মাস্টার হচ্ছে ছোটন। হ্যাঁ, রিং আপনি আগে মাস্টার ছোটন। এবং আমরা কি আজকে বলতে পারি, আমরা কি আজকে দাবি করতে পারি অবিলম্বে এই ছোটনকে গ্রেপ্তার করা হোক? হ্যাঁ, ইমিডিয়েট, এতক্ষণে তো গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল। অবিলম্বে ছোটনকে গ্রেপ্তার করতে হবে না, অবিলম্বে এবং ছোটনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে ওর মুখ থেকে বের করতে হবে ওর এই র্যাকেটের পিছনে আর কে কে আছে। আপনি এই যে ধরেন লন্ডনে একজন আছে, এম দিয়ে নাম শুরু, তার আগে ওনার পদবি আছে চৌধুরী। এবং আমরা জানতে চাই এই ছোটনের সাথে পিনাকি ভট্টাচার্যের সম্পর্ক কি? যেহেতু বাম দল, ছোটনের উত্থান বাম দল করা, এবং আমাদের দাদাও বাম দল করতেন, এবং আপনি জানেন ফরহাদ মাজার সাহেব ওষুধ লাইনে উনি লেখাপড়া করেছেন, উনি ফার্মাসিস্ট। তো এদের মধ্যে তো একটা যোগসূত্র থাকাটাই স্বাভাবিক, এবং আমার মনে হয় সরকারের উচিত, হ্যাঁ, সরকারের একটি গোয়েন্দা সংস্থা হয়তো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সরকারের তো একটি না দুইটি গোয়েন্দা সংস্থা সরকারের বিরুদ্ধে, সরকার না রাষ্ট্রের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। ফাইন, তাহলে বিহাইন্ড দ্য সিন আমরা, আমাদের তো আরো একটা গোয়েন্দা সংস্থা আছে, আমাদের রাষ্ট্রের তো 3টি গোয়েন্দা সংস্থা। আমি দুটোর কথা বলছি। হ্যাঁ, আমি আপনার কথাকে আমলে নিয়েই বলছি। আরো একটি গোয়েন্দা সংস্থা আছে, আমাদের বন্ধু প্রতিম অনেক রাষ্ট্র আছে, আমরা তো তাদেরকে কাছে সাহায্য চাইতে পারি যে কারা আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, কারা আমাদের দেশকে অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, কারা চায় না আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এগুলো তো বুঝতে হবে। টিটু ভাই, আমি যদি ভারতের বিরুদ্ধে সবসময় কথা বলি, তার অর্থ কিন্তু এই নয় যে আমি ভারত বিরোধী। একটি জিনিস মনে রাখবেন, এই যে যারা ধরেন বিভিন্ন দেশের এজেন্ট হিসাবে কাজ করে, তাদের কিন্তু এটাও একটা স্টাইল যে ওই দেশের বিরুদ্ধেই তারা কথা বলবে, তাদের সাথে কারা কারা যোগাযোগ করে, তখন বুঝবে যে এরা ওই দেশটার বিরোধী, তো এদের দ্বারা তাদের বাস্তবায়ন সম্ভব না, তাদের লোক চয়েস করার জন্য। তো রাষ্ট্রের তো এদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং ডক্টর ইউনূস যথেষ্ট শক্তিশালী একজন মানুষ, তাকে। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের, এই যে রোহিঙ্গা সংক্রান্ত যে উপদেষ্টা বা খলিলুর রহমানের, আমি মনে করি খলিলুর রহমানের কার্যবিধি সন্দেহজনক, সীমিত করা উচিত, এবং খলিলুর রহমানের পিছনে আমি মনে করি সরকারকে নজর দেওয়া উচিত। খলিলুর রহমান, তারপরে আপনার স্বাস্থ্য উপদেষ্টা যে আছে, মৎস্য উপদেষ্টা যিনি আছেন, ফরহাদ মাজারের স্ত্রী একজন, উনি, এদের উপরে একটু আপনার একটু নজরদারি রাখা উচিত, ট্রাস্ট মি, ভয়ানক নজরদারি রাখা উচিত। কারণ এই যে ধরেন আপনি দেখবেন ওই যে বিদেশ থেকে যে ভদ্রলোক, যে পীর সাহেব বলেছিল সেনাপ্রধানের উদ্দেশ্যে যে কালকে আপনাকে একটা, আমি আপনাকে বলি পীর সাহেবের কথা আমি অনেকবার বলেছি, আমাদের দর্শকরা পীর সাহেবের ভক্ত, অসুবিধা নাই, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। পীর সাহেব গতকালকে বোধহয় বলেছেন উনি যে এই সরকারকে আনস্টেবল করার জন্য যদি কেউ চেষ্টা নেয় আমি ঢাকাতে চলে যাব। তো আমি তাকে বলছিলাম গত সপ্তাহে যে আমি পিনাকি তাকে এয়ার টিকেটের ভাড়া দিতে চাই, এবং আমি যাচ্ছি মিডল অফ দ্য নেক্সট দিস মান্থ, আমি চাই উনি আমার সাথে বাংলাদেশে যাবেন, এবং আমি চাই বাংলাদেশে যে আমরা একসাথে এই সরকারের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকব। আমি ওনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি ওনার সামনেই থাকবো, গুলি যদি আসে আমার গায়ে আগে লাগবে, ঠিক আছে?
উনাকে আমি চ্যালেঞ্জ করেছি, উনি যদি আসতে পারে, এই চাপাবাজি করে লাভ নাই, আমার সাথে যেতে হবে। উনি যাবে কিভাবে? ওনার তো রাজনৈতিক আরে ওটা পরের কথা, ওটা পরের কথা, যাবে কিনা যাবে ওটা উনার ব্যাপার। উনি ঘোষণা দিয়েছেন উনি যাবে, আমি উনার টিকিটের পয়সা দেবো, উনাকে যেতে হবে। ভাই আমি তো ঘোষণা জানি তো যেতে পারবেন না, আমি জানি যেতে পারবে না, আপনি জানেন যেতে পারবে না, উনার 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 ভক্ত কিন্তু এটা জানে না। না না না, উনি আছেন আর মানে আপনার আরেকজন গবেষণাবিদ আছেন, আপনার যুক্তরাষ্ট্রে বসবাস করে, যাকে আপনি অনেক উপকার করেছেন। যাই হোক, ওইটা আমি ওই প্রসঙ্গটা আমি এখন না বলি, ওটা না বলি। না আমি মানে সবশেষে আমি তো আমি নাম অনুষ্ঠান বলছি না, শেষ করবো। আমি তো নাম বলছি না, তো আমি নাম বলা বলছি দরকার যে নেই। আমি বলছি যে আপনার আপনার দ্বারা সে অনেক উপকৃত হয়েছে। আহ, উনি এরা মিলে দেশটাকে আপনার উগ্রবাদের তকমা ভাই দিয়ে, আনস্টেবল করতে দেব না, হ্যাঁ আনস্টেবল হ্যাঁ, এদের করতে দেব না। হিডেন কোনো এজেন্ডা আছে, হিডেন যেটা এজেন্ডা আছে। হ্যাঁ হিডেন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এবং এই বাংলাদেশের সরকার যাতে দ্রুত, বর্তমান সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করতে না পারে, সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে তারা তাদের কাজ করছে। এবং এটার সাথে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পলাতক নেতারা ইনক্লুডিং শেখ হাসিনা স্বয়ং জড়িত, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এটার সাথে জড়িত। কারণ আমি দেখেন নিউ ইয়র্ক টাইমসের এই নিউজটা পাবলিশ হওয়ার উইদিন এ স্প্লিট অফ সেকেন্ড আমি সাথে সাথে দেখলাম ইন্ডিয়ান একটা পত্রিকায় এই নিউজটা আপলোড হয়েছে। তো এই যে এই 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 নিউজটা তো হ্যাঁ বাংলাদেশের পত্রিকায় আপলোড হয়েছে টিটু ভাই, কিন্তু এটার জন্য তো অ্যাটলিস্ট 5টা মিনিট সময় লাগবে। কিন্তু আমার আমার কাছে নোটিফিকেশন আসে, আমি ওই জন্য এটা তো পরিকল্পনার অংশ, সেই কারণেই অবশ্যই বলছি পরিকল্পনা পার্ট অফ গেম। পুরো পুরো একটা ষড়যন্ত্রের অংশ। সো যাই হোক, হ্যাঁ, আমরা শেষ করবো অনুষ্ঠান। তার আগে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই টিটু ভাই, যে দেখুন আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা মানবতাবাদী মানুষ। আমরা ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এজন্য আমরা ব্যথিত, কিন্তু সেটার প্রতিবাদ জানাবার ভাষা আছে। আপনারা কারো ডাকে বিপদগামী হয়ে আমাদের দেশের ক্ষতি করবেন না দয়া করে। প্রতিবাদ জানানোর জন্য আমাদের সরকার আছে, জাতিসংঘের যথোপযুক্ত সংস্থার মাধ্যমে আমাদের রাষ্ট্রই ইসরায়েলের ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছে এবং জানাবে। দয়া করে এই ইস্যুতে আপনারা কারো ডাকে বিপদগামী হবেন না, তাতে আমাদের দেশের উপরই বিপদ বয়ে আনবে। আমি বিএনপির নেতা কর্মীর কাছে অনুরোধ করব, আপনারা যারা এই ধরনের বিপদ তৈরি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য জনগণকে আপনারা এনলাইটেন করবেন। এটার বাংলা কি হবে, তাদেরকে বুঝাবেন যেন কোনো পাতা পা দিয়ে নির্বাচনকে ভণ্ডুল কেউ করতে না পারে। তো আমি আপনি বলুন টিটু ভাই। আমি সবশেষে যে কথাটা বলতে চাই মামুন ভাই, সেই কথাটি হচ্ছে খুব পরিষ্কার। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা বিচার বিভাগকে শক্তিশালী করুন, আপনারা বিচারকে স্বাধীন করুন, বিচার ব্যবস্থাকে একদম মুক্ত করুন, সমস্ত রাজনৈতিক প্রভাব মুক্ত করুন, এবং পুলিশকে স্ট্রং করুন। আপনাদের আর কোনো সংস্কারের দরকার নেই। আমি আপনাকে বলতে পারি, পুলিশটাকে মানুষ করুন, পুলিশটাকে একদম নিরপেক্ষ করুন, পুলিশটাকে একদম ন্যায় নীতির মধ্যে নিয়ে আসুন, এবং কি বলে আদালতকে সাংঘাতিকভাবে স্বাধীন করে দিন। আদালতকে একদম রাজনৈতিক প্রভাব মুক্ত করুন। একটি ঘটনা বলি আপনাকে, বলে শেষ করি। আমি জানি না এটা সময় দেবেন, আপনি এটার সাথে একমত হবেন কিনা। সেটা হচ্ছে যে এই ইশাক একটি রায় পেয়েছে। সেটি কি? সেই রায়টি হচ্ছে সে তাকে আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। আমি বলবো ইশরাককে, আপনি এই দায়িত্ব গ্রহণ করবেন না। আপনি জিতেছেন,
দিস ইজ ইউর মাইলস্টোন। আপনি বলবেন যে আমি প্রমাণ করতে পেরেছি যে ওই নির্বাচনটি সঠিক ছিল না, ওই নির্বাচনটি পাতানো নির্বাচন ছিল, আমি রায় পেয়েছি, ঠিক আছে, আমি দায়িত্ব গ্রহণ করব না। এটি একটি পাতানো ফাঁদও হতে পারে, ঠিক আছে, আমি দায়িত্ব গ্রহণ করব না, আমি আবারও নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি আবারও মেয়র হব, এটি হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং আমি বিএনপিকে বলবো কোন অবস্থাতেই এরশাদকে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে। এটা হচ্ছে কি, আপনি দেখেন মাঝে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটি দাবি উঠেছিল এবং বাংলাদেশের সমস্ত বৃহৎ দলগুলোই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে তাদের মতামত, যৌক্তিক মতামত দিয়েছে। ঠিক সেই মুহূর্তে চিটাগংয়ে আপনার মেয়র, বিএনপির মেয়রকে ঘোষণা করা হয়েছে, ঢাকায় ইশরাককে ঘোষণা করা হয়েছে, কয়েকদিনের মধ্যে খুলনায় নজরুল ইসলাম মঞ্জু সাহেবকে ঘোষণা করা হবে। তো এগুলো পার্ট অফ গেম, আপনি যথার্থই বলেছেন। আর আমি একটা কথা বলি টিটু ভাই, একটা অলৌকিক মানে অলিক চিন্তা আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি। আমার যদি সেই সুযোগ থাকতো, আমি বাংলাদেশের কোনো উইংকেই হাত দিতাম না, আমার ঠিক করার দরকার ছিল না। শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতন বা নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশ থেকে জুডিশিয়ারিতে 5 বা 10 বছরের জন্য জাস্টিস হায়ার করে নিয়ে যেতাম, যে আমাদের বিচার বিভাগটাকে, যেটা আপনি বলেছেন, ঠিক করার জন্য। কারণ আপনি যত চেষ্টাই করেন আর যেভাবেই করেন, আপনি আমাদের দেশের লোক দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা আপনি রাতারাতি চালু করতে পারবেন না। এর আগে আওয়ামী লীগ করে গেছে, এখন বর্তমান সরকারের নিয়োগ দেখা বিচারকরা সেইভাবে কাজ করছে। শুধুমাত্র জুডিশিয়ারিটা যদি আমরা বিদেশ থেকে লোক নিয়ে আমরা করতে পারি, তাহলে দেখবেন আমার দেশ সোনার দেশ হয়ে যাবে, আমার সোনার বাংলা সত্যিকার। আমি আপনার সাথে একমত না মামুন ভাই। আমি তো অনেক কল্পনা, আমি বলেছি বিচার কার্য কখনো ভাড়া করে বিচার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কি ন্যায় নীতি সম্পন্ন বিচারক নাই? আছে রে ভাই, অনেক আছে। এখন প্রশ্ন হচ্ছে বিচারকদেরকে আপনি নিশ্চিত করুন সে যে বিচার করবে, সে যে বিচার করবে, দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে ইয়ে ভাই, আমি আজকে বলে যাচ্ছি অন রেকর্ড। আপনি বিচারকদেরকে তার বিবেকের উপর ছেড়ে দিন, তার 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 নৈতিকতার উপর ছেড়ে দিন, এবং আপনি বলুন যে বিচার করতে যে যদি কোনো রকম ঘুষ দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে তার বিচারের ব্যবস্থা করুন। বিচারকের বিচারের ব্যবস্থা থাকতে হবে, এটি খুবই উল্লেখযোগ্য। সুতরাং আপনাকে আপনার যে বিচারক আছে তাদেরকে দিয়ে বিচার কার্য করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি করতে সময় লাগবে, এটা সত্য, কিন্তু আপনাকে সমস্ত শক্তি ওটার উপরে দেন। আমি আপনাকে বলছি, কোন রাজনৈতিক নেতা, কোন সেনাবাহিনীর সদস্য, কোন পুলিশ বাহিনীর সদস্য, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সটাং থাকবে। কেউ কোনো কিছু 2 নম্বরই করার কথা কল্পনাও করবে না। সুতরাং এটা আগে করতে হবে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে এবং বিচার ব্যবস্থাকে স্ট্রং করতে হবে, পুলিশকে সমস্ত রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। করে দিন। আমি আপনাকে বলছি কোনো সংস্কারের দরকার নেই, ধীরে ধীরে সংস্কার করবেন, কোনো অসুবিধা নেই। সংস্কার তো আপনার 91-তে হয়েছে, সংস্কার 96-তে বিএনপি করে তত্ত্বাবধায়ক সরকার করেছে। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। না না না, এটা আবার ভুয়া কথা, এটা ভুয়া কথা, আমি আপনার এর সাথে একমত না। চলমান কি বলে সংস্কার চলমান প্রক্রিয়া, এটি হচ্ছে হিপোক্রেসির কথা। হিপোক্রেসি লিখে নেন আপনি কাগজে, হিপোক্রেসি। কেন? 53 বছরে চলমান কি ছিল না? 53 বছরে আপনারা রাজনীতিকে কোথায় নিয়েছেন? 53 বছরে এই চলমান প্রক্রিয়ায় কি কি করেছেন আপনারা? কিচ্ছু করেননি। এই রাজনৈতিক নেতাদেরকে বলছি, কিচ্ছু করেননি আপনারা। কিন্তু আপনার শুধু তাই না, আমি আপনাকে বলি, এরশাদ বিরোধী আন্দোলনের পরে যে সরকার আসলো,
3 জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, সেই 3 জোটের রূপরেখা পর্যন্ত বাস্তবায়ন করেন রাজনৈতিক নেতারা, বুঝেন নাই? তো এখন এই ছাত্ররা যে চাচ্ছে, এই তরুণরা যারা তাদের রক্ত বিলিয়ে দিয়েছে, ঠিক আছে, যারা পঙ্গু হয়েছে, আরে তাদের প্রতি সম্মান জানিয়েও আপনাকে সংস্কার করতে হবে। আমরাও হয়েছি আন্দোলন সোজা কথা। কিন্তু দুঃখটা লাগে ছাত্ররা তো শুধু তাদের কথা বলে, আমরাও যে এই আন্দোলনের ধারাবাহিকতায় গুম হয়েছি, পঙ্গু হয়েছি, এক্স্যাক্টলি সেই কথাটা তো বলে না। বলে না, আগে বলতো না, এখন তারা স্বীকার করে। সবাইকে তারা অ্যাকাউন্ট করে। তবে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে সংস্কার করা উচিত। কারো একক সংস্কার চাপিয়ে দেওয়াটাও ঠিক হবে না, মানবে না, পরবর্তীতে দেখবেন নতুন পন্থা অবলম্বন করছে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, 43 মিনিট হয়েছে, 45 মিনিটে শেষ করব। আমি সবশেষে কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের দেশপ্রেমকে জাগ্রত করতে হবে, এবং অনতিবিলম্বে ফরহাদ মাজার, ছোটন সহ এই যে গংরা দেশে অ্যাভেলেবেল আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। এবং আপনার খেলা ব্লিস পত্রিকার কথা আপনার খেয়াল আছে কিনা, স্যার, যে শোয়েব চৌধুরী, সেই শোয়েব চৌধুরীর বর্তমান অবস্থান কোথায়, এইটা সরকারের খুঁজে বের করা। আমি অনুষ্ঠান শেষ করার আগে এক দর্শকের চমৎকার একটি মন্তব্যের উপর আমি কথা বলতে চাই, এবং আমি প্রধান উপদেষ্টাকে স্বনির্বন্ধ আবেদন করব, আপনি গোয়েন্দা সংস্থাগুলোকে আপনার নিজস্ব জবাবদিহিতার আওতায় আনেন। আপনাকে গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি আপনার আন্ডারে, তারা সেনাপ্রধানের আন্ডারে নয়। এবং এখানে সবচেয়ে ভালো জিনিস যেটা, সেনাপ্রধান আপনার সাথে সম্পূর্ণ একমত। যেমন ওয়াকার ইউনুসের মতন একটি শক্তিশালী টিম বলি আমি, তো আপনি সরকার প্রধান হিসাবে সৌভাগ্যবান যে ওয়াকার সাহেবের মতন একজন সেনাপ্রধান আপনি পেয়েছেন। সুতরাং গোয়েন্দা সংস্থাগুলোয় আপনার পরীক্ষিত লোক আপনি বসিয়ে দেশের প্রকৃত তথ্যগুলো নিন, সেইগুলোকে অ্যাড্রেস করুন। দেখবেন রোজার মাসে যেমন বাজার দর আপনি স্থিতিশীল রাখতে পেরেছেন, দেশও স্থিতিশীল হয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীরা বিনষ্ট হয়ে যাবে। আর আমি দাবি করব যে মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার করা হচ্ছে, তাদের বিচার অনলাইনে টেলিকাস্ট করা হোক, যাতে সারা দেশবাসী সহ বিশ্ববাসী দেখতে পারে যে তাদের বিচারটা কিভাবে হচ্ছে। আর বাই দ্য ওয়ে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বিচার কার্য কখনোই প্রকাশ্যে হয় না। এনিওয়ে, আমি একটু আমার কিন্তু দ্রুত তো করতে পারে টিটু ভাই, আজকে দ্রুত করতে পারে। বিচার কার্য হচ্ছে কনফিডেন্সিয়াল, এটা পাবলিক করা যায় না। এখন পর্যন্ত আপনার তৈরি হয়নি, একটা বিচার প্রক্রিয়া শুরুই হয়নি, 9 মাস হয়ে গেছে। রাইট, ওইটা আমরা বলতে পারি যে এটা দ্রুত করা হোক। আমি একটা দর্শকের মন্তব্য নিতে চাই। শওকত এন্টারপ্রাইজ, উনি বলছেন, ঈদ উদযাপনের আড়ালে যারা ঈদের দিন মঙ্গল শোভাযাত্রা করেছে, ইউনূস স্যারের ইমেজ ক্ষুণ্ণ করে ভারতীয়দের এজেন্ডা সফল করার জন্য সেই সব কুলাঙ্গারগুলোকে গণপিটুনি দিয়ে আইনের হাতে তোলে। দর্শক, প্রথমে আমি আপত্তি জানাই, গণপিটুনি কোনো আইনসম্মত ব্যাপার না, গণপিটুনি কোনো সভ্য দেশে হয় না। তো আমরা সভ্যতার দিকে আগাই, গণপিটুনি না। এটা নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন। হ্যাঁ, এখানে বেশ কিছু ঘটনা হয়েছে যে এটা আসিফ বোধহয় সম্ভবত উপদেষ্টা আসিফের উদ্যোগেই এটা হয়েছে, এবং আসিফ আমার মনে হয় না ভারতীয়দের এজেন্ডা বাস্তবায়নের জন্য করেছে, বাট এখানে কিছু বোকামি করা হয়েছে। হ্যাঁ, এখানে এই বেশ কিছু যে থিমগুলো আনা হয়েছে, এই থিমগুলো যথার্থ হয়নি। এটি অবশ্যই সমালোচনার দাবি রাখে। এই ছাত্ররা একজন কুচক্রীর মানে দ্বারা মিসগাইডেড হচ্ছে এই ছাত্রগুলোকে। আমি আপনাকে বলি এই আসিফ ভাই আমাকে আসিফ কিন্তু সাহসী সংগ্রামী মানুষ। আসিফ কিন্তু
ও যতটুকু আমি জানি সে কিন্তু ওই আপনার পীর সাহেবের মুরিদ। হ্যাঁ, এখন পীর সাহেব তাকে যেরকম বলেছে এই আসিফ ওইভাবেই করেছে আর কি। এনিওয়ে, এদের মোহ ভাঙবে, কিন্তু আমি ভয় পাই মোহটা ভাঙতে অনেক দেরি হলে। মোহটা ভাঙছে। যেমন আমরা বলেছি হাসনাত যে স্টেটমেন্ট দিয়েছে, আমি এটাও ওই পীর সাহেবের কথায় দিয়েছে, এবং আমরা বলেছি হাসনাত তুমি তোমার নিজের মস্তিষ্ক দিয়ে রাজনীতি করো, তুমি নিজের বিবেচনা দিয়ে রাজনীতি করো, এই পীর টির ধরো না, পীর ধরলে আবার সূর্য সন্তান, তোমার আরেকজনের বুদ্ধি লাগবে কেন? এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকজন মন্তব্য করেছে, আমি একটু খুব মানে দ্রুত যেতে চাই। তরুণ বনাম বুড়োদের যুদ্ধ শুরু হয়ে গেছে রাজনীতির মাঠে, এবার তরুণদের দলই জিতবে ও নতুন রিপাবলিক গড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, আপনার মন্তব্যটা চমৎকার। আমি মানে তরুণরা রাজনীতিতে আসবে, জিতবে, এটা জিতবে কিনা জানি না, ভোটাররা বলতে পারবে। তবে আমি মনে করি তরুণ এবং প্রবীণদের সমন্বয় থাকাটা জরুরি। হ্যাঁ, এবং আমি গতকালকে আমার এপিসোডে আমি বলেছি, আমি অনেক পরামর্শ দিয়েছি বিএনপিকে, এবং আমি বিএনপিকে বলেছি তরুণদের সাথে দ্বন্দ্বে না যেতে, তরুণদের সাথে একটা মানে কি বলবো সহযোগিতার মানসিকতা যেন থাকে, এবং তরুণদের সাথে যেন চিন্তার ঐক্য থাকে। এটা আমি তাদেরকে অনুরোধ করেছি, বিএনপির নেতৃস্থানীয়দেরকে। যদি করে তাহলে ভালো, না করলে বিএনপির জন্য কিন্তু খবর আছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকজন লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন ক্ষমতায় রাখা হবে। আচ্ছা ভাই, এই আপনাদের এই 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 যে ভদ্রলোক লিখেছেন গণতান্ত্রিক কথাবার্তা, এইগুলো কিন্তু মানে এইগুলো কোনো ভাষা না ভাই। সারা জীবন কেউ ক্ষমতায় থাকার কথা না। আমরা তো 5 বছরের জায়গায় 4 বছর আনতে চাই। 4 বছর ক্ষমতায় থাকবে, নির্বাচিত হবে, অনির্বাচিত তাহলে তো এটা থেকে ক্ষমতাধর রাষ্ট্রটিতেই 4 বছর পর পর সরকার পরিবর্তন হয়। ইউএস এর কথা বলছি আমি। আচ্ছা, আরেকজন বলেছে, উনি আবার বলেছে তুমি কে নির্বাচন নিয়ে কথা বলার। এনিওয়ে, সো তো উনি বলেছেন নির্বাচন নিয়ে, আচ্ছা উনি বোধহয় আমাদেরকে বলতে চেয়েছে আমরা নির্বাচন নিয়ে কথা বলার কে। আমরা দেশে গণতন্ত্র চাই দেখে নির্বাচন চাই। আপনি ক্যাঠা। আমরা এই 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর যে আন্দোলন ছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? কোন গুহার ভিতরে ছিলেন ভাই? আপনি নামটাও তো ঠিক মতো লেখেন নাই। আমি যখন নামটা লেখেন আপনি ক্যাঠা। আপনি যদি মানে কি বলবো মানুষের বাচ্চা হয়ে থাকেন, নাম লিখেন। আমরা কে এটা দেশের মানুষ জানে। আমরা এই শেখ হাসিনা একটা সেকেন্ড এই 16 বছরে আমরা কি করেছি এটা একদম আমাদের ভিডিওতে জল করছে, ঠিক আছে? যখন বেনজির পুলিশের আইজি, আমি আপনাদের চ্যানেলে আমি গুম কিভাবে হলাম, গুমের সাথে যে বেনজিররা জড়িত ছিল আমরাই তো কথা বলেছি। তখন বেনজির ক্ষমতা চেয়ারে বসা, আমরা তো রক্তচক্ষুকে ভয় পাই নাই, কিন্তু তখন এরা কোথায় ছিল? এখন যারা এই সমস্ত কথা বলে, আপনারা তখন গুহার ভিতরে ছিলেন, আমরা তখন ওই শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। হ্যাঁ, আপনি তখন গুহার ভিতরে ছিলেন দর্শক। ভবিষ্যতেও কেউ ওই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করলে আমরা চোখে চোখ রেখেই কথা বলবো। এক্স্যাক্টলি। মাজাহার বলেছেন ডক্টর ইউনূস বিএনপি ও জামাত সহ জাতীয় ঐক্য বিপ্লবী সরকার চাই। 10 বছরের জন্য কোনো বিকল্প নেই, 10 বছর কোনো বিকল্প নেই ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরাও এটা চাই, আসলে সবাই মিলে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেটা ইউনূস সাহেব থাকলে ভালো, ইউনূস সাহেবের সাথে বিরোধী রাজনৈতিক দলগুলো থাকলেও ভালো, একটা ঐক্যের সরকার হলেও আমার মনে হয় কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন হতে হবে। আরেকজন বলেছেন পিনাকি ভাই, আমি একটু খুব দ্রুত যাব তো। পিনাকি ভারতীয় গোয়েন্দা, আমি এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। বয়স্কদের জন্য রাজনীতি নিষিদ্ধ করা উচিত, এটা ঠিক কথা না। বয়স্কদের আছে অভিজ্ঞতা, বয়স্কদের আছে কি বলে মেধা, এবং তরুণদের আছে সাহস এবং উদ্দীপনা, এবং তাদেরও আছে মেধা।
সুতরাং দুটারই সমন্বয় দরকার। আরেকজন লিখছে অশিক্ষিত বয়স্ক। আচ্ছা, আপনার মন্তব্য আমি আর পড়তে চাই না, কারণ আপনি গুহাবাসী, আপনি গুহাতে ছিলেন। এই পিনাকি দেশকে অস্থিতিশীল করছে। হ্যাঁ, আমরা তো এটা দর্শক বললাম। আচ্ছা, আরেকজন লিখেছেন টাকলা টিটোর কথাবার্তা দালালের মতো। ওই হারাম, মানে এই দর্শককে আমরা একটু আসলে করতে চাই, একে আমরা এটা ওনাকে অনুপ্রেরণা দেওয়া উচিত। না, অনুপ্রেরণা আমরা ওনাকে ওনাকে আমরা নর্মালি ব্যান করি না। আমি মনে করি এ ধরনের দর্শক আমাদের দরকার নেই। তারপরে আমি আরেকটা নিব। একজন লিখেছেন পিনাকির ভারত মরে যাবার সময় হয়েছে। পিনাকি বাংলাদেশকে অস্থিতিশীল করে কোনো লাভ নেই। আমি জানি না এই বিষয়গুলো নিয়ে দর্শক আমরা কথা বলেছি। আপনারা যে চমৎকার করে চিন্তা করেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ লিখেছেন 1971 সালে স্বাধীনতাকে শেখ পরিবার পরাধীন করেছিল। 5ই আগস্ট 24 সালে স্বাধীন বাংলাদেশকে অনেক সুরক্ষিত করেছে। চমৎকার কথা বলেছেন দর্শক, চমৎকার চমৎকার চমৎকার। আমি আপনাকে বলি, এটা নিয়ে একটু আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি আসলে ভুলে গেছি। সেটা হচ্ছে যে 71-এর সাথে এই 24-কে অনেকে করছে, হাইলাইট করছে। আমি মনে করি 71-এর মহিমা, 71-এর গৌরব, ওটা স্বাধীনতার যুদ্ধ। আর আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি 24-এ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? সো এটা হচ্ছে পরিপূরক। আমরা এটা কোনোটাই, মানে কোন অবস্থাতেই 71-এর সাথে এটাকে মেলানো যাবে না দর্শক। আমি আপনার সাথে একটু দ্বিমত করি যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা অলয় স্বাধীনতা, আমরা সেটা 71-এই পেয়েছি। না, সেটা হচ্ছে, সেটা ঠিক আছে। আমরা যদি এই 24-এ আমাদের যে চেতনা, আমাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে সম্মান করে আমরা এটাকে স্বাধীনতা বলতে পারি, এবং এটা অবশ্যই আমাদের। তাহলে 24 নয়, তাহলে আপনাকে বলতে হবে 14 থেকে 24, 2014 সন থেকে আমরা। সেটা ঠিক আছে, আমি অর্জনের কথাটা বলছি। 71 তো 71-এর আগের ইতিহাস তো ইতিহাস, তাই না? কারণ আমাদের ত্যাগ, আমাদের যে। ভালো থাকবেন মশিউর ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে কথা হবে আবার। আপনাকেও ধন্যবাদ টিটু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেশবাসী, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমাদের আয়োজন আজকে। আমি অনেক দর্শকের কথা পড়েছি এবং বারবার আমি অনুরোধ করছি, আপনারা গালাগালি যদি দিতে চান গালাগালি দেন, অসুবিধা নেই, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, আমাদের এই প্ল্যাটফর্মে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। ব্যক্তিগত আক্রমণ করলে আমরা 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 আপনাকে ব্লক করে দেবো, একদম মানে সত্য কথা। এবং আপনারা যৌক্তিক আলোচনা করতে পারেন, আমাদেরকে সমালোচনা করতে পারেন, তীক্ষ্ণ সমালোচনা করতে পারেন, বস্তুনিষ্ঠ সমালোচনা হতে হবে, এবং আমাদেরকে সমালোচনা করতে আপনার কোনো সমস্যা নেই। আপনাদের সমালোচনাগুলো আমরা পড়ে শোনাবো, আমরা ব্যাখ্যা করব, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা যাবে না দর্শক, ঠিক আছে? সো সবশেষে আমি যে কথাটি বলছিলাম দর্শক, যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের এই গণতন্ত্রের লড়াই অনেক খেলোয়াড়, দেশীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়, তারা আমাদের এই অর্জনকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করছে। এবং আপনারা জানেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এই টাকা দিয়ে তারা এই খেলাধুলাগুলোকে, এই খেলোয়াড়দেরকে মাঠে নামিয়েছে। তো আমরা কোনো অবস্থাতেই এই খেলোয়াড়দেরকে, এই জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দেরকে সফল হতে দেব না, কোন অবস্থাতেই দেব না, ঠিক আছে? সুতরাং সচেতন থাকবেন, গণতন্ত্রের পক্ষে অবিচল থাকবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।